ভেবে চিন্তে কথা বলুন, সংযত হন। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা বাংলাদেশের অংশ। নতুন ম্যাপ বাংলাদেশের। অখণ্ড বাংলাদেশ গড়ার ডাক ইউনূস উপদেষ্টার। আর তারপরেই বাংলাদেশের উদ্দেশ্যে নয়াদিল্লির কড়া বার্তা। সম্পদ বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে 6 মাসের সময় বেঁধে দিয়েছেন এসএলএম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। অন্যথায় বিনিয়োগ নষ্টের অভিযোগ এনে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান কুইক ইমানুয়েল ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশের তেলবাজি সাংবাদিক। সেই কারণেই আমি খুব চিন্তিত যে কামাল আহমেদ আমাদের বন্ধু, তিনি কি সাজেশন দেন, আবার আমি ওই অন্ধকার যুগে যাই কিনা। যাই হোক, আমি এটা আশাবাদী এই কারণে যে প্রফেসর ইউনূস অন্তত এবার কি তাহলে হঠাৎ করে আওয়ামী লীগের অ্যাকশনে কি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। ভেবে চিন্তে কথা বলুন, সংযত হন। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা বাংলাদেশের অংশ। নতুন ম্যাপ বাংলাদেশের। অখণ্ড বাংলাদেশ গড়ার ডাক ইউনূস উপদেষ্টার। আর তারপরেই বাংলাদেশের উদ্দেশ্যে নয়াদিল্লির কড়া বার্তা। হ্যাঁ, দিল্লির তরফে এবার কড়া বার্তা পৌঁছালো বাংলাদেশের কাছে। দেখুন পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। এবার বাংলাদেশের সিনিয়র নেতার কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদ জানালো ভারত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বলে পরিচিত মাহফুজ আলমের পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। আর তারপরই এবার তীব্র নিন্দা করে ওই নেতাকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। যদিও পরে ওই পোস্ট মুছে ফেলেছেন মাহফুজ আলম। বাংলাদেশের মানচিত্র বলে দাবি করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেন মাহফুজ। সেই মানচিত্রে ভারতের বেশ কিছুটা অংশকেও দেখানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাকে সেখানে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের অন্যতম উপদেষ্টা এই মাহফুজ আলম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথাও সবারই জানা। বাংলাদেশে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরানোর জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল তারও অন্যতম হোতা ছিলেন এই ব্যক্তি। তাকে কার্যত সতর্ক করেছে ভারত। এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেন, আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশকেও বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যেই সেই পোস্ট মুছে ফেলা হয়েছে। এখানেই শেষ নয়, রণধীর জয়সওয়াল আরও জানান, বাংলাদেশের সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যাতে সেখানকার নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য করার আগে ভেবে চিন্তে করেন। ভারত যখন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী, তখন এই ধরনের পোস্ট বাংলাদেশের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় বলে দাবি করেছেন তিনি। তবে এর আগেও বারবার বাংলাদেশিদের মুখে শোনা গিয়েছে পশ্চিমবঙ্গ দখলের হুঁশিয়ারি। কিছুদিন আগেই বিএনপি নেতা তথা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একই কথা বলেছিলেন। তার দাবি ছিল পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা, বিহার সবটাই দখল করে নেওয়া হবে। শুধু তাই নয়, সে দেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য ও কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এবার মানচিত্র ঘিরে ছড়ালো নতুন বিতর্ক। এই গোটা বিষয়টা নিয়ে আপনার কি মতামত? বাংলাদেশের তরফে যে নয়া মানচিত্র প্রকাশ করা হয়েছিল তা কি আদৌ ঠিক হয়েছিল? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরুন। যাই হোক, আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রথম কলকাতা ব্যুরো। সম্পদ বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে 6 মাসের সময় বেঁধে দিয়েছেন এসএলএম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। অন্যথায় বিনিয়োগ নষ্টের অভিযোগ এনে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান কুইক ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীদের পাঠানো নোটিশের বরাত দিয়ে এমন প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, 2004 সালে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির আওতায় এসএলএমের আইনজীবীরা এই আইনি নোটিশ পাঠিয়েছে, যেখানে সাইফুল আলমকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করা হয়। নোটিশে বলা হয়, 2020 সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি। নোটিশে এটাও বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ডে এসএলএম গ্রুপের বিনিয়োগ এবং সম্পদ ধ্বংস হয়েছে, যা সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিষ্ঠা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, কিছু তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এর প্রেক্ষিতে আরো কয়েকটি ভিডিও ফুটেজ আমরা প্রমাণ সহকারে দেখে আসি।
ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশের তেলবাজি সাংবাদিক। তো সেই কারণেই আমি খুব চিন্তিত যে কামাল আহমেদ আমাদের বন্ধু, তিনি কি সাজেশন দেন, আবার আমি ওই অন্ধকার যুগে যাই কিনা। যাই হোক, আমি এটা আশাবাদী এই কারণে যে প্রফেসর ইউনূস অন্তত জাতির সামনে বলেছেন যে আপনারা লিখুন, কিন্তু আমরা কি লিখতে পারছি? আমরা উনি কি ওনার প্রশাসনকে বলছে আপনি লিখেন না? সেলফ সেন্সরশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি। এখান থেকে আমরা বের হতে পারছি না, এবং বের হতে না পারলে আজকের দিনে এটা কঠিন হবে আমাদের এই যাত্রাটা। আর আমি মনে করি এখানে আলোচনা করে কোনো লাভ নাই। এখানে আমরা সবাই যার যার মতো বলবো, সত্য বলবো না, মিথ্যা কথাই বলে যাব। আড়ালে আবদালের যেভাবে আমরা বলি ঠিক এইরকমই বলবো। বরং জিল্লুর রহমানকে, সিজিএস কে আমি রিকোয়েস্ট করবো, আপনি পল্টনে করেন অথবা সোহরাওয়ার্দীতে করেন, প্রেস ক্লাবের সামনে করেন, সাধারণ মানুষ কি বলে সাংবাদিক সম্পর্কে ওইটা বলেন। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশের তেলবাজি সাংবাদিক, এই ডেফিনেশন হওয়া উচিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। লিখলেই সব বন্ধ হয়ে যাবে, এটা ঠিক না। আমি তো দেখেছি যে ঝামেলা হয় ঠিক, জেলে যেতে হয়েছে ঠিক, কিন্তু আপনি দেখেন ওই বঙ্গবন্ধুর জমানায় মানে কথায় কথায় চাকরি যেত। আমিও একজন ভিকটিম। 17ই মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ঘেরাও করেছিল, আর এই জেনারেশনে যারা অনেকেই জানেন না, সেই রিপোর্ট লিখে আমি বাংলার বাড়ি থেকে চাকরি হারিয়েছিলাম। আমার কোনো দোষ ছিল না। আমি রিপোর্ট লিখেছিলাম, নিউজ এডিটরে চাকরি যায় নাই, চিফ রিপোর্টারেরও চাকরি যায় নাই, আমার চাকরিটা চলে গেল মাঝখান দিয়ে। সংস্কার হওয়া উচিত ইতিহাসের সংস্কার হওয়া উচিত। এই কারণে আমি বলছি যে এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই। আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। সরকার বদলে গেলে এইটাই হবে, যেটা আজকে এই যে প্রক্রিয়াটা চলছে, আমি মনে করি এটা, মাফ করবেন কামাল আহমেদ, আপনার সামনে বলছি, এই যে প্রক্রিয়াটা, এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন না, এই সরকার পারবে না, পরের সরকার আসলে এটা হবে। পত্রিকার অফিসের সামনে থেকে গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করবো? আমি তো সাংবাদিকতা দেখি না এই অবস্থা নিয়ে। আমি ক্যাসেট কেলেঙ্কারি রিপোর্টটা করেছিলাম। আমাকে একজন সিনিয়র সাংবাদিক বললেন, এবার ধরা খাওয়া, ওইখানে যাই আত্মসমর্পণ করতে হবে কোর্টে, নিঃশর্তভাবে বলতে হবে যে ভুল করেছিলাম। কিন্তু আমি হেসেছিলাম তখন, কারণ আমার হাতে ক্যাসেট ছিল এবং আমি আদালতে প্রমাণ করেছি যে এটা ক্যাসেট ছিল এবং এটা সত্য ঘটনা। তারপরেও আমার 1 মাসের জেল হয়ে আছে। 22 বছর যাবৎ মামলাটা আদালতে ঝুলে আছে, এখন উচ্চ আদালতে। এই হচ্ছে বাংলাদেশ। নিজের কথা বললাম এই কারণে যে আসলে বাংলাদেশে আমরা নিজেদের দিকে তাকাই না। আর এই যে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন বাতিল হয়, বাতিল তো আমারও হয়েছে, রাজনৈতিক কারণে না, সাংবাদিকতার কারণে। এখন তো রাজনৈতিক কারণে হচ্ছে। আজকে আমরা যে কথা বলছি, কদিন পরে যদি সরকার বদলায় কোনো কারণে, আমরা মনে চিরস্থায়ী তো না কিছুই, তখন আমরা আবার আদালতের কাঠগড়ায় ওই জিল্লুর রহমান সাহেব আমাদের দাঁড় করাবেন যে উনার কারণেই যে এরা সরকারের পক্ষে বলেছিল। আমার মনে হয় সরকার ভালো কাজ করে, সরকারকে প্রশংসা করে, কিন্তু খারাপ কাজ করতে এটা বলতে অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না, কিন্তু আমরা নিজেরাই এই খবরটা দিচ্ছি না। এই উপদেষ্টা পরিষদ, আমি এই যে প্রেস সেক্রেটারির সামনে রেখে বলি, সবাই কি ফেরেশতা নাকি? খারাপ কাজ হচ্ছে না, কিন্তু একটা কাগজ কি লিখছে বলেন? আপনি লেখার চেষ্টা করেন, তাই পরের দিনই সাংবাদিকরা বলবে দেখছেন আপনাদের বিরুদ্ধে লিখে দিচ্ছে, উপদেষ্টারা বলবে না। অনেক খবর আমাদের কাছে আসছে, কিন্তু আমি এই খবর দিচ্ছি না। তার কত লিখবো? কারণ লিখতে একই জিনিসই লিখছি বারবার। নতুন ছেলেরা সাংবাদিকতা করতে আসে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনার তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে উদ্দেশ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।